সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জনতার মঞ্চ অনুষ্ঠানে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে সাধারণত বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি, তবে আজকে একটু রাজনীতির বাইরে গিয়ে আমরা অন্য বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে আজকে কথা বলার জন্য স্টুডিওতে সেরকম একজন অতিথি উপস্থিত আছেন। আমরা আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পূর্ব এবং উত্তর সময় নিয়ে আমরা কথা বলবো, এবং মুক্তিযুদ্ধের যেই চেতনা, সেই চেতনা বর্তমান সময়ে বর্তমান প্রজন্মকে কিভাবে আলোড়িত করছে, প্রণোদিত করছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমরা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি শহীদ বুদ্ধিজীবী ডক্টর আব্দুল আলিম চৌধুরীর কন্যা ডক্টর নুজহাত চৌধুরী শম্পা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, ডক্টর নুজহাত চৌধুরী শম্পা, ওনার আরও পরিচয় আছেন। তিনি ঘাতক দালাল নির্মূল কমিটির একজন কেন্দ্রীয় কমিটির সদস্য এবং প্রজন্ম ৭১-এর প্রতিষ্ঠাতা সাংস্কৃতিক সম্পাদক। আপনি প্রজন্ম ৭১-এর কি এখনো সেই একই পদে আছেন না? আপনি না, এখন আমি সদস্য, প্রতিষ্ঠাতা সাংস্কৃতিক। তো আমরা দেখি আপনার যে অনেকগুলো অ্যাক্টিভিটিস আমরা দেখি যে, এবং বিভিন্ন পত্রপত্রিকায় বা আপনি নিজেও লেখালেখি করেন, আপনার লেখালেখির ভেতর দিয়েও আমরা দেখি, এবং দেখলাম গণজাগরণ মঞ্চের সাথেও আপনি কাজ করেছেন বা এখনো করছেন, সমর্থক ছিলাম। হ্যাঁ, পূর্ণ সমর্থন দিয়ে আপনি কাজ করেছেন। তো আমরা সাধারণত যেটা আমরা দেখে থাকি যে ঘাতক দালাল নির্মূল কমিটি, যেটা আমাদের শহীদ জননী জাহানারা ইমাম যেটা স্বপ্ন দেখেছিলেন যে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য, যুদ্ধাপরাধীদের বিচারের যে প্রক্রিয়া আজকে এই সরকার করছে, আমরা মনে করি সেটা প্রক্রিয়াটা শুরু করেছিলেন কিন্তু অবশ্যই শহীদ জাহানারা ইমাম। তার সূত্র ধরে আজকে এই বিচার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে, এবং আমরা মনে করি যে যুদ্ধাপরাধীদের যে বিচারের গণদাবি, এটাকে চূড়ান্ত রূপ দেওয়ার ক্ষেত্রে একটা পলিটিক্যাল সাপোর্ট কিংবা গভর্নমেন্টের সাপোর্ট ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। এবং সেই হিসাবে বর্তমান সরকার যে সেটাকে আমরা যেটাই বলি যে রাজনৈতিক ইস্যু করুক বা রাজনৈতিক এজেন্ডা করে নিয়ে আসুক, যেভাবেই হোক, যা জনগণের যে দাবি যুদ্ধাপরাধীদের বিচার, সেটা সম্পন্ন হচ্ছে, সেটাই বড় কথা। এবং ঘাতক দালাল নির্মূল কমিটির সফলতাও সেখানে, এবং আমরা দেখেছি গণজাগরণ মঞ্চের যে উত্থান আমরা দেখেছিলাম, সেখানেও কিন্তু কোনো রাজনৈতিক ইয়ে ছিল না, একটি দাবি ছিল যে যুদ্ধাপরাধীদের বিচার। সেখানে কারো কোনো ক্ষমতার বিষয় ছিল না, কিন্তু পরবর্তীতে হয়তো বিভিন্নভাবে রাজনৈতিক দলগুলো গণজাগরণ মঞ্চকে নিয়েও অনেক প্রশ্ন উঠেছে। গণজাগরণ মঞ্চ রাজনৈতিকভাবে বায়াসড হচ্ছে, এই ধরনের অনেক কথা আমরা পরে শুনেছি। ওই বিষয়গুলোতে আমরা পরে আসব। প্রথমে একটু আমরা জানি যে ঠিক 16ই ডিসেম্বরের আগে 1971-এ, হ্যাঁ, 16ই ডিসেম্বরের আগের দিন 15ই ডিসেম্বরে আমরা হারিয়েছিলাম আমাদের বুদ্ধিজীবী ডক্টর আব্দুল আলিম চৌধুরী। আপনি তার সুযোগ্য কন্যা, তিনি বুদ্ধিজীবী ছিলেন। এখন আমরা মনে করি যে তার উত্তরসূরি হিসেবে আপনি নিজেকেও সেই যোগ্য উত্তরসূরি হিসেবে গড়ে তুলেছেন। আপনাকেও এখন আমরা সেই সারিতে দেখতে পছন্দ করি, দেখতে চাই। আপনার বাবা সম্পর্কে একটু স্মৃতিচারণ করে আমরা আলোচনাটা শুরু করতে চাই। আমার আসলে বাবা যখন মারা যায় তখন 2 বছর বয়স ছিল, আমার বোনের ছিল 3 বছর। আমার আসলে বাবার কোনো স্মৃতি নেই। বাবা সম্বন্ধে যেটা আমি জেনেছি মানুষের কাছ থেকে শুনে, মা, মামা, দাদি, নানি, চাচা, তাদের কাছ থেকে শুনে এবং বই পড়ে অনেক জেনেছি। আর এখন যখন আমি একই ধরনের আন্দোলনের সাথে যুক্ত আছি, তিনি ছিলেন স্বাধীনতার জন্য যুদ্ধ করার জন্য ছিলেন, আর যুদ্ধাপরাধের বিচারের এই আন্দোলনের সাথে যেহেতু আমিও যুক্ত আছি, এখন আমি অনেক মানুষের সাথে পরিচিত হই যারা বাবার সহযোদ্ধা ছিলেন, রোগী ছিলেন। আমি যেহেতু নিজেও চোখের ডাক্তার, সেই হিসাবেও আমি অনেককে মিট করি। এখন আমি আরও জানার সুযোগ হচ্ছে। কিন্তু সত্যি কথা হচ্ছে কি, যে মানুষটা নাই, যার স্মৃতি আপনার নাই, সেই এমটি ফ্রেমটা আপনি যতই ফিল আপ করার চেষ্টা করেন, সেটা আসলে হয় না। ওই শূন্যতাটা রয়েই যায়। সুতরাং মানুষটাকে যে আমি চিনি তা নয়, আমি তার সম্বন্ধে শুনেছি। আমার কাছে আসলে বাংলাদেশি বাবাই বাংলাদেশ। আমার আসলে দেশের পলিটিক্স, আমার বাংলাদেশের অবস্থান, এর সাথে বাবা সবকিছু, হত্যাটা, বাবার জীবন সব এমন জড়িয়ে গেছে না, আমার কাছে দেশই বাবা, বাবাই দেশ, এই আর কি। ধন্যবাদ আপনাকে। আর যেটা আমরা দেখতে পাচ্ছি যে সেই
আপনারা আপনার বাবার যে স্মৃতি, হ্যাঁ, সেটাকে শুনে বা বুকে ধারণ করে বা পড়ে যেভাবে হোক আপনি জেনে নিজেকে আপনি যুদ্ধাপরাধীদের যে বিচার প্রক্রিয়া, হ্যাঁ, তার সমর্থনে এবং সেই বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্যে যে তরুণ প্রজন্ম আজকে আন্দোলন করছে তাদের সাথেও আপনি অগ্রণী ভূমিকা রাখছেন আপনি। এই ক্ষেত্রে আমরা দেখি যে যখন আপনার প্রজন্ম ৭১ এবং ঘাতক দালাল নির্মূল কমিটি আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এর ভেতর আমরা গণজাগরণ মঞ্চের কিন্তু উত্থান দেখি। যখন মোল্লার ফাঁসি দেয়া হলো তার দাবিতে, তার ফাঁসির দাবিতে, তখন এই গণজাগরণ মঞ্চের উত্থান ঘটলো। এটা কতটুকু প্রয়োজন ছিল, যেখানে কিন্তু ঘাতক দালাল নির্মূল কমিটি কিংবা প্রজন্ম ৭১ কিন্তু ছিল তখন? না, শোনেন, যেটা একটা স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন, সেটার প্রয়োজন ছিল কি না এই প্রশ্ন করাটা কিন্তু মানে বাতুলতা। কারণ হচ্ছে যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে কিন্তু দাঁড়িয়েছে, কারো একার ডাকে নয়, কারো কোনো সংগঠিত আন্দোলন নয়। মানুষ যখন দেখছে যে একজন চিহ্নিত যুদ্ধাপরাধী কোনো টেকনিক্যালিটিজের কারণে, কোনো আইনের ফাঁক ফোকর দিয়ে হয়তো ফাঁসির দড়ি থেকে বেঁচে যেতে পারে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেখানে জমায়েত হয়েছে। এবং এটা কিন্তু আমাদের মধ্যে আসলে আশার আলো দিয়েছে। আমরা যারা স্বাধীনতার শহীদদের স্বজনরা, আমরা যারা স্বজনদেরকে হারিয়েছি, একটা সময় আমরা এমন হতাশ হয়ে গিয়েছিলাম, আমরা ভাবতাম যে আসলে দেখুন ৭৫-এ বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পরে ৯৬ পর্যন্ত আমরা কিন্তু সেই সময় জেনারেশনকে আপনারা জিজ্ঞেস করবেন, আমরা কিন্তু স্কুলে কলেজে আসলে হিস্ট্রি, কিছু আসল হিস্ট্রি পড়িনি। একটা প্যারাগ্রাফের একটা হিস্ট্রি, এক মেজর একটা বাঁশি বাজালো, কেউ তাকে চেনে না, তারপরে আর্মি যুদ্ধ করলো, বাস আমরা ৯ মাসে স্বাধীন হয়ে গেলাম। দয়া করে ৭ জন বীরশ্রেষ্ঠর নাম তারা বলতো, মানে জনগণের কথা নেই, জাতির জনকের কথা নেই, কার ডাকে গেল কোনো কথা নেই, ছাত্র যুবক কৃষক তাদের অবদানের কথা নাই, বীরাঙ্গনাদের কথা নেই, স্বাধীনতা হয়ে গেল। অ্যাজ ইফ আর তার একটা শিশু জন্মেরও ৯ মাসের হিস্ট্রি থাকে, অথচ আমাদের স্বাধীনতার কোনো হিস্ট্রি নেই, আমাদের ৬০-এর দশকের আন্দোলনের কথা নেই, শহীদ আসাদের কথা নেই, কিছু নেই। এরকম হিস্ট্রি পড়ে আমরা বড় হয়েছি। সুতরাং কিছুটা ইনফরমেশন ব্ল্যাক হোল ছিল তখন কিন্তু পলিটিক্যাল রিজনে। তারপরে সেই জন্য হয়েছিল কি, খালি যে ইতিহাস বিচ্যুতি হয়েছিল তা না, ইতিহাস বিকৃতি হয়েছে, একেবারে ভুল ইতিহাস আমাদেরকে গিলানোর, শেখানোর চেষ্টা করা হয়েছে। এমনকি আমাদের বোধের যে চেতনা, বাঙালির জাতীয়তাবাদের বোধের যে চেতনা, সেটাকেও ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, বঙ্গবন্ধুকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। তো সেই ক্ষেত্রে নতুন প্রজন্মকে দেখলে না, আমরা ভাবতাম কি যে ওরা বোধহয় কিছু কেয়ার করে না, মানে ওদের বোধহয় কোনো যায় আসে না। হ্যাঁ, এরকম শাহবাগ এসে ওদের সেই আবেগ, সেই জয় বাংলা বলতে ভয় পায় না। আমরা বলিনি ৭৫-এর পরে, ওরা গলা ছেড়ে বলছে এটা তো কোনো দলের স্লোগান না, এটা স্বাধীনতা যুদ্ধের স্লোগান। ওরা স্লোগান দিচ্ছে, ওরা ফাঁসি যুদ্ধাপরাধীদেরকে যে ওরা চেনে, ওরা যে তাদের ফাঁসি চায়, ওরা যে তাদেরকে ঘৃণা করে, এটাই তো আমি জানতাম না। আমার খেয়াল আছে শাহবাগে প্রতিটা দিন আমি রাস্তায় বসে থেকেছি, ঝরঝর করে কেঁদেছি, এবং ছোট ছোট ছেলেগুলোকে ধরে জিজ্ঞেস করেছি যে তুমি কেন কেয়ার করো, তোমার তো বাবা মারা যায়নি। মানে ওদের সে কি তেজ, মনে হবে যে মানে এখন জিনিসটা এমন হয়েছে, শাহবাগের উত্থানের কারণে জিনিসটা এমন হয়েছে যে ওদের কাছে আমাদের জবাবদিহি করতে হয় যে এত বছর আপনারা কি করলেন। মানে আপনি যেটা বলছেন যে প্রয়োজন ছিল কিনা, জনগণের যখন একটা দাবি গড়ে ওঠে, এটা অবশ্যই প্রয়োজন থাকে দেখেই গড়ে ওঠে, এটা সময়ের দাবি ছিল। এবং এটা যে কত বড় একটা পরিবর্তন সাধন করেছে, এটা আমরা আরো ২০ বছর না গেলে বুঝবো না। আপনার এই আলোচনা থেকে আমি দুইটা পয়েন্ট মনে হয়েছে আমাদের জানা দরকার। সেটা হচ্ছে, যখন আপনি বলছেন যে অতীতে যখন বিকৃতভাবে মুক্তিযুদ্ধের বা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে উপস্থাপন করা হচ্ছিল পাঠ্যপুস্তকে, যেটার মাধ্যমে কিন্তু নতুন প্রজন্ম জানার কথা, তখন এই যে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছিল, সেই বিষয়গুলো নিয়ে কথা বলার মতো তখন কেন কোনো জনমত তৈরি হয়েছিল কিনা? জনমত তৈরি হওয়ার জন্য তো সময় লাগে। জিনিসটা হচ্ছে কি, আমি বলছি পাঠ্যপুস্তকের কথা, স্টেট রান মিডিয়াগুলোর কথা, মানে একটা স্টেটের একটা কালেকটিভ এফোর্ট ছিল ইতিহাসকে বিকৃত করার এবং ভুলিয়ে দেওয়ার। কিন্তু সেই বিষয়ে কথা যদি বলার লোক না থাকতো, তাহলে
ইতিহাস তো হারিয়ে যেত। কিন্তু নিশ্চয় তখন কথা হয়েছে বলেই মানুষের থেকে প্রজন্মের থেকে প্রজন্মান্তরে থেকে তো শাহবাগ জেনারেশন এরা শিখেছে কোথা থেকে। সবচেয়ে বড় কথা কি, যেমন সংস্কৃতি কর্মীরা, টিচাররা, বুদ্ধিজীবীরা, ভিকটিমরা প্রত্যেকে কিন্তু যার যার অঙ্গ থেকে কথা বলেছে, কিন্তু জিনিসটা হচ্ছে কি এটা কখনো ফোকাসে আসেনি, কারণ সরকার তো এটার বিরুদ্ধে। এবং জামাতের মতো পাওয়ারফুল একটা সংগঠন যেটা অল ওভার দ্য গ্লোব, আমরা দেখতেই পাচ্ছি এখন তারা কিরকম ফ্র্যাঙ্কেস্টাইন হয়ে গেছে, ওরা যখন একটা জিনিসের পেছনে লেগেছিল তারা তো সেটাকে স্টেট ভুল শিক্ষা দিচ্ছিল বা ব্ল্যাকআউটের মতো করে রেখেছিল আসল ইতিহাসের ক্ষেত্রে, কিন্তু মানুষ কিন্তু ভুলে নাই। মানুষ অন্তর দিয়ে কিন্তু ইতিহাসকে জাগিয়ে রেখেছে, মুখে মুখে বলুন, সাংস্কৃতিক চর্চার মাধ্যমে বলুন, পলিটিক্যাল পার্টিস যারা প্রো ইন্ডিপেন্ডেন্স ছিল তারাও বলেছে। এবং তারই মানে আমি বলছি প্রমাণ কি যে সেটা সাকসেসফুল হয়েছে, তার প্রমাণ এটাই শাহবাগ জেনারেশন নাহলে শিখলো কোথা থেকে। হ্যাঁ, এটা একটা দীর্ঘ পথ পরিক্রমায় আপনি মানে যেটা আমরা বলতে পারি, খারাপ সময় আসে, খারাপ সময়টা অতিক্রম করার সময় বা খারাপ সময় থেকে যে শিক্ষাগুলো বা যে ক্ষোভ জন্মেছিল সেই সময়ে, সেইটা এসে যখন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যখন এই যে গণজাগরণ মঞ্চের উত্থান হলো, তার ভেতর দিয়ে পুরো ক্ষোভটা প্রকাশ হলো এবং প্রমাণিত হলো যে স্বাধীনতার ইতিহাস যে বিকৃতি হচ্ছে বা স্বাধীনতা বিরোধী যে একটা চক্র বাংলাদেশে আছে তার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস এবং তরুণ প্রজন্মের বাঙালি চিরজীবনই লাগবে। এবং গণজাগরণ মঞ্চের আমরা মনে করি যে আরেকটা সফলতা যুদ্ধাপরাধীদের বিচারের, এটা তো আছেই। একইভাবে আমরা বলে থাকি যে জয় বাংলা এই যে স্লোগান, এটাকে কিন্তু সাধারণত আওয়ামী লীগরা দাবি করেন যে আওয়ামী লীগের স্লোগান এটা, যেহেতু বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণে এটা তো ৭১-এর সকলের, কিন্তু গণজাগরণ মঞ্চ এসে এটাকে ভেঙে দিলেন। এখানে আমি একটা জিনিস বলি, হ্যাঁ, যেমন সবাই বলে কি যে এটা আওয়ামী লীগ আত্মীকরণ করে ফেলেছে, আমি উল্টা বলি, আমি বলি আওয়ামী লীগই একমাত্র যে ধরে রেখেছিল, আর সবাই তো আমরা ছেড়ে দিলাম। আমরা বললাম না কেন, আমি বললাম না কেন, অন্য পার্টিরা জিন্দাবাদ বললো কেন? এটা কোন দেশি ভিনদেশি এক স্লোগান। মানে আমার কথা কি, আওয়ামী লীগকে বরং প্রশংসা করতে হবে যে তারা কখনো ছাড়েনি, বিট্রে করেনি। কিন্তু আমরা সবাই ছেড়ে দিলাম কেন? আমরা হয় নিশ্চুপ হয়ে গেলাম, নাহলে অন্য একটা স্লোগান বানিয়ে গলায় তুলে নিলাম। এই কাজটা অন্যরা করলো কেন? যারা টিকিয়ে রাখতে পারেনি জয় বাংলা, তাদেরই দোষ। যারা টিকিয়ে রাখতে পেরেছে তাদেরকে বরং সাধুবাদ দিতে হবে। এটা বলার কোনো উপায় নেই যে আওয়ামী লীগ কেন আত্মীকরণ করলো। আওয়ামী লীগের জয় বাংলা স্লোগান তো ছিলই, বঙ্গবন্ধু তো আওয়ামী লীগের অংশ ছিলেনই, কিন্তু বঙ্গবন্ধু আমাদের সকলের, আম জনতার সকলের। বঙ্গবন্ধু যেমন সকলের, স্বাধীনতা সকলের, জয় বাংলা সকলের, সকলে কেন সেটা ধরে রাখতে পারলো না? সেটা আপনি উল্টাভাবে দেখতে হবে। তাদের আপনার যুক্তিটাও ঠিক আছে, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমরা মনে করি আমরা যখনই জয় বাংলা হয়তো আমি বললাম, তখন আমাকে কিন্তু আওয়ামী লীগ মনে করা হয় না। এই একদম আমার স্পষ্ট কথা। আমি একটা জিনিস বলি, এখন যখন আমরা যুদ্ধাপরাধের ইস্যুতে কথা বলছি, তখন আমাদেরকে বলা হচ্ছে তোমরা আওয়ামী লীগের দালাল, ভারতের চর, এটা সেটা ছোটকাল থেকে শুনে এসেছি। এই জিনিসটাও কিন্তু মনে রাখতে হবে, স্বাধীনতা মানে ৭৫-এর বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের পরে যারা আসলো, এই জিয়াউর রহমান, এরশাদ, এরা কিন্তু বা খালেদা জিয়া, এরা সবাই জামাত, বিএনপি এবং তাদের অ্যাসোসিয়েশন যারা, তারা সবাই কিন্তু অ্যান্টি আওয়ামী লীগ ফোর্স। এবং তাদের একটা চক্রান্তের একটা সফলতাই হচ্ছে যে স্বাধীনতাটাকেও একটা মানে এমন করে দেয়া যে আপনি বীর বাঙালি, আপনি বাংলাদেশের খেয়ে পড়ে বড় হচ্ছেন, আপনি বাংলাদেশের লোক, আপনি কেন কণ্ঠ ছেড়ে বলতে পারবেন না জয় বাংলা, বঙ্গবন্ধু আমার জাতির জনক, কেন বলতে পারবেন না? এইখানে কিন্তু ওদের চক্রান্তের একটা সফলতা। ওরা এইটার মধ্যে একটা আওয়ামী গন্ধ দিয়ে দিবে যে এখন যে যুদ্ধাপর, এমন কি এখন যে বাবা মারা গেছে, বাবার হত্যাকারীর বিচার চাই, এই কথা বললেও আওয়ামী লীগের লোক বলবে। এখন আমাদের তাতে যায় আসে। আমার সোজা কথা হচ্ছে, আপনাকে কে পক্ষে বললো কে বিপক্ষে বললো তা নয়, আপনি ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে থাকবেন। তার জন্য আপনাকে আওয়ামী লীগ বললে ফাইন, আর আপনার যদি ভালো লাগে আওয়ামী লীগ করতে আপনি করবেন। আপনাকে যদি আওয়ামী লীগ না বলে, তাতে আওয়ামী লীগ বলা না বলা তো এখানে বিষয় না। ঘাতক দালাল নির্মূল কমিটি কিংবা প্রজন্ম ৭১, এরপরে ধরেন গণজাগরণ মঞ্চ, এখানে যারা এসেছে এদের কিন্তু বিশাল একটা অংশ কিন্তু কোনো রাজনীতিতে সম্পৃক্ত না, কোনো
রাজনীতিতে সম্পৃক্ত না, সম্পৃক্ত হলে তো ওরা মানে সেই দলে যোগদানই করতো। হ্যাঁ, তাদের তো তাদের স্লোগান কিন্তু একটা ইস্যু, সেটা হচ্ছে ৭১-এর যুদ্ধাপরাধীর বিচার দরকার এবং মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা সোনার বাংলায় রাখবো, এবং এটাই হচ্ছে আমাদের মূল দেশের মূল। এখন এই কথা বললে যদি আওয়ামী লীগ মনে হয় আপনাকে, এখানেও কিন্তু আমি আবার একটু ঘুরিয়ে বলি, সেটাও তো তাহলে আওয়ামী লীগের ক্রেডিট। আওয়ামী লীগ তাহলে নিশ্চয়ই আপনাকে এমন কিছু দিতে পেরেছে যে স্বাধীনতা যুদ্ধের কথা বললে আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগ ছাড়া তো স্বাধীনতা যুদ্ধ সম্ভব ছিল না, আওয়ামী লীগ ছাড়া তো যুদ্ধাপরাধের বিচার সম্ভব ছিল না। তাহলে গিভ দেম দ্য ডিউ ক্রেডিট। বঙ্গবন্ধু তো আওয়ামী লীগেরই, জননেত্রী শেখ হাসিনা তো আওয়ামী লীগেরই। মানে আমার কথা কি, আমি যদি এখন উল্টো ঘুরিয়ে বলি যে আপনি যদি স্বাধীনতার কথা বলেন, তখন যদি আওয়ামী লীগের ফেভারে যায় কথাটা, সেই ক্রেডিটটা কার? তাহলে আমি এখন অন্য সমস্ত পলিটিক্যাল পার্টিকে জিজ্ঞেস করতে চাই যে তারা কেন স্বাধীনতাকে ওন করতে পারলো না, স্বাধীনতার জন্য যুদ্ধাপরাধের জন্য যথেষ্ট করতে পারলো না, যে জনগণ তাদের কথা শুনলে মনে করে না কেন তাদেরকে স্বাধীনতার পক্ষের। এবং আমার সোজা কথা হচ্ছে, বাংলাদেশে যদি থাকতে হয়, পলিটিক্স করতে হয়, কিছুই করতে হয়, স্বাধীনতার পক্ষের হতে হবে, বাংলাদেশের সরকার হতে হবে স্বাধীনতার পক্ষে, বিরোধী দল হতে হবে স্বাধীনতার পক্ষে। বিএনপি তো দাবি করে যে তারা স্বাধীনতার পক্ষের, আপনি দাবি করবেন, মুক্তিযোদ্ধা অনেক আছেন তাদের, অবশ্যই সেখানে মুক্তিযোদ্ধা আছে এবং ভুলে গেলে চলবে না, জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন। কিন্তু কথা হচ্ছে কি, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমি একটা কথা বলি, একজন মুক্তিযোদ্ধা একবার যুদ্ধ করলেই মুক্তিযোদ্ধা থাকতে পারেন না, একজন রাজাকার একবার রাজাকারি করেই কিন্তু রাজাকার। মুক্তিযোদ্ধাকে তার চেতনার পক্ষে সারা জীবন থাকতে হবে। ৭৫-এর পরবর্তীতে জিয়াউর রহমানের যে কর্মকাণ্ড, সেটাকে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করার জন্য সব ধরনের চেষ্টা করেছে না। সুতরাং তিনি মুক্তিযোদ্ধা, সেটা আমি না করতে পারবো না, কিন্তু তারপরে সেই মুক্তিযুদ্ধের চেতনাতে উনি যেভাবে কষাঘাত করেছেন, পদাঘাত করেছেন, সেটার জন্য আমি সেটার প্রতিবাদ আমি করছি। হ্যাঁ, এবং বিএনপিতে মুক্তিযোদ্ধা আছে, অবশ্যই আছে, কিন্তু যেই মুক্তিযোদ্ধা রাজাকারের সাথে হাত মিলিয়ে পলিটিক্স করে, রাজাকারদেরকে পুনর্বাসনে সহায়তা করে, আমি আজকে 2015-তে তাকে সেই সম্মান, মানে তাকে মুক্তিযোদ্ধার সম্মান আমি সারা জীবন দিব ৭১-এর জন্য। পরবর্তী সমস্ত অপরাজনীতির জন্য তাকে জবাবদিহি করতেই হবে। এবং বিএনপি কিন্তু বললে হবে না, আপনি বললেই তো হবে না যে আমি মুক্তিযুদ্ধের পক্ষে, আপনাকে প্রমাণ করতে হবে। এবং রাজাকার হওয়া অনেক সোজা, দালালি করা অনেক সোজা, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে বছরের পর বছর থাকা এবং এই যে জামাতি চক্রান্ত, এই চাপাতির আঘাতে পরেও বারবার ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়ায় মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষের লোকজন। অল্প তাদেরকে মেরে, তাদেরকে পারসিকিউট করে, নির্যাতন করে ছোট করে ফেলা হয়, তারপরেও তারা আবার উঠে দাঁড়ায়। এই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের লোক। আচ্ছা, এখানে একটু প্রসঙ্গক্রমে একটু সম্পর্ক একটা প্রশ্ন করতে চাই। আপনি নিজেও মিডিয়াতে আছেন, কাজ করেন, লেখালেখি করেন, এখানে নিরপেক্ষতার একটা প্রশ্ন আসে এখন প্রায়, যে আপনি মিডিয়া নিরপেক্ষ থাকবে। এখন এই ক্ষেত্রে কিছুদিন আমরা দেখেছি, কিছুদিন আগেও আমি কয়েকজন সিনিয়র সাংবাদিকের সাথে কথা বলে যেই তর্কটা এখনো জিয়ে আছে, সেটা হচ্ছে বলা হচ্ছে যে আপনি দেশ বিরোধী যারা, তাদের পক্ষে বলা কিন্তু নিরপেক্ষতা নয়। এটাই হচ্ছে খুব ভালো একটা প্রশ্ন আপনি করেছেন, এবং এটার জন্য আপনাকে থ্যাংক ইউ দেই। মিডিয়ার লোক হয়ে আপনি এই প্রশ্নটা আমাকে করছেন, আমি নিজেও মিডিয়ার বাংলাদেশে কিন্তু এখন মানে এখনো যে গণতন্ত্র এবং মুক্ত বুদ্ধির চর্চা এবং মানে বাক স্বাধীনতার এমনই ঢেউ শুরু হয়েছে যে স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে চ্যানেলগুলোতে বসে বসে টকশো করছে। এটাকে মুক্ত বুদ্ধির চর্চা বলে না, এটাকে বাক স্বাধীনতা বলে না, এটাকে গণতন্ত্র বলে না। আপনি দেখেন জার্মানির দিকে তাকান, জার্মানিতে আপনি যদি হলোকস্ট নিয়ে কোনো প্রশ্ন তোলেন, আপনি যদি কোনো অস্বীকার করেন, সংখ্যা নিয়ে প্রশ্ন তোলেন, কোনো ধরনের কটূক্তি করেন, আপনার জন্য কিন্তু কারাদণ্ডের বিধান আছে। শুধু জার্মানি না, ইউরোপের 16টি দেশে হলোকস্ট ডিনায়াল আইন আছে। এই জন্য কিন্তু আমরা অ্যাক্টিভিস্টরা কিন্তু আমরা দাবি করছি যে জেনোসাইড ডিনায়াল আইন জেনোসাইড ডিনায়াল ল মানে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধের একটি আইন দরকার। আপনি স্বাধীন বাংলাদেশের দাঁড়িয়ে স্বাধীন বাংলাদেশের জন্মের ইতিহাস অস্বীকার করবেন, এই আস্পর্ধা কাউকে করতে দেয়া হবে না। এবং মিডিয়ার একটা কথা বলি, আমাদের দেশে একটা মিডিয়ার ফ্যাশন হচ্ছে যে নিরপেক্ষতা মানে হচ্ছে এই পাশে বসাবে স্বাধীনতার পক্ষের লোক, এই পাশে বসাবে স্বাধীনতার বিপক্ষের লোক। স্বাধীন দেশে স্বাধীনতার বিপক্ষের লোক আবার কি জিনিস? তারা বিএনপি জামাত থেকে লোক এনে বসিয়ে দিয়ে স্বাধীনতার বিপক্ষের লোক, এবং এটা করে কি টিআরপি রেটিং। তাদের যুক্তি হচ্ছে গণতান্ত্রিকভাবে ওরা তো বাংলাদেশেই রাজনীতি করে,
না, এখানে একটা কথা আছে, তাহলে কি হিটলারের নাৎসি পার্টিকে আপনি রাজনীতি করতে দিবেন? এই যে গণতন্ত্রের ক্রেডল হচ্ছে ইউরোপ, তাই না? আপনি জানতো, আপনি জার্মানিতে গিয়ে বলেন তো যে আমি নাৎসি পার্টির ইয়ে চাই, ডেমোক্রেটিক রাইট চাই। ডেমোক্রেসি মানুষের জন্য, দানবের জন্য না, ক্রিমিনালসদের জন্য, ক্রাইমের জন্য তাদেরকে পানিশমেন্ট দিতে হবে। ওরা আমাদের দেশের দুঃখজনক জিনিসটা তো এটাই যে জাতির জনককে মেরে ফেলে, জাতীয় চার নেতাকে মেরে ফেলে স্বাধীনতার পরাজিত শক্তির আদর্শকে আঁকড়ে ধরে জিয়া এরশাদ, খালেদা জিয়া পলিটিক্স করেছেন। এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। তাদের উচিত হয়নি স্বাধীনতা যুদ্ধে 30 লাখ শহীদের রক্তের সাথে এই বেইমানিটা করার। এবং আমি বলি, আমি একদম স্পষ্ট করে বলছি, জামাত একটি যুদ্ধাপরাধী দল। জামাতের কোনো রাজনীতি বাংলাদেশের মাটিতে করবার অধিকার থাকা উচিত নয়। এটাও আমাদের সরকারের কাছে দাবি আছে। জামাতের বিরুদ্ধে তদন্ত হয়েছে, আমরা আশা করি জামাতের বিরুদ্ধে সেই বিচারটা শুরু হবে। কিছু কিছু অবজারভেশনে কিন্তু অলরেডি চলে এসেছে যে জামাত যুদ্ধাপরাধী দল। এবং জিনিসটা হচ্ছে কি, সবচেয়ে বড় কথাটা হচ্ছে কি, যে মিডিয়ার যে নিরপেক্ষতার কথা বললেন, নিরপেক্ষতা মানে কি? আপনি কোনো সাইড নেবেন না, কিন্তু যেটা হচ্ছে মানবতা বিরোধী, আপনি কি সেই ক্ষেত্রেও দাঁড়িয়ে চুপ থাকবেন? মনে রাখবেন, আপনি যদি একটি অন্যায়ের ক্ষেত্রে নিশ্চুপ থাকেন, তখন কিন্তু আপনি প্রকারান্তরে সেই অন্যায়কে সাপোর্ট দিচ্ছেন। যেখানে ন্যায় আর অন্যায় আপনার কনসার্ন, সেখানে কিন্তু কোনো নিরপেক্ষতা থাকতে পারে না। আপনাকে ন্যায়ের পক্ষে থাকতে হবে। যেখানে মানবতা আর মানবতা বিরোধিতা কনসার্ন, সেখানে আপনাকে মানুষ হলে মানবতার পক্ষে থাকতে হবে। নিরপেক্ষতা মানে এই নয় যে আমি মানবতা বিরোধী কাজের ক্ষেত্রেও চুপ করে থাকবো। এই একই কথা কিন্তু এদেশের ক্ষেত্রেও খাটে, সমস্ত দেশের ক্ষেত্রে খাটে। আপনি খেয়াল করবেন, একটা প্রশ্ন আসে যে রাজনীতির ক্ষেত্রে জামাত ইসলামী কিংবা জামাত শিবির, হ্যাঁ, জামাত শিবির সাধারণত যারা এখন করে তারা তো অবশ্যই মুক্তিযুদ্ধের আগের না, মুক্তিযুদ্ধের পরের প্রজন্ম। তারা তো যুদ্ধাপরাধের সাথে যুক্ত না, ওদের দাবি হচ্ছে ওইটা। জামাত ইসলামী তো অনেকে আছেন এখন যারা যুদ্ধাপরাধের সাথে যুক্ত ছিল না। না, যুদ্ধাপরাধ তো একটা পার্ট অফ ইট। আমাদের কথাটা হচ্ছে, যেই অপরাজনীতি 30 লাখ লোককে হত্যা করলো, যেই রাজনীতি আদর্শ মানুষের বিরুদ্ধে দাঁড়াতে পারে, যেই আদর্শ বাংলাদেশের বিরুদ্ধে ছিল, সেই আদর্শেরই কোনো চর্চা বাংলাদেশে হবে না। আমরা তো সিকোয়েন্সিয়াল ব্যানিং চাচ্ছি, আমরা শুধু জামাতের বিচার হবে, ব্যান করবে সেটা চাচ্ছি না। আবার তো তখন অন্য নামে আরেকটা পার্টি করবে, তাহলে কি লাভ হলো? জামাতের বিচার করতে হবে, জামাতকে ব্যান করতে হবে। জামাত অন্য নামে অন্য কোনো প্ল্যাটফর্মে আন্দোলন করতে পারবে না বা রাজনীতি করতে পারবে না। এমনকি কেউ নীরবভাবেও, কোনো যত বড় পলিটিক্যাল পার্টি হোক, জামাতের এই অপরাজনীতিকে, যেটা আমাদের স্বাধীনতা চেতনা বিরোধী, আমাদের জন্মের বিরোধী, আমাদের দেশের মায়ের বিরুদ্ধে, তাকে কেউ মনোভাবেও সমর্থন দিতে পারবে না। এবং কেউ সেই রাজনীতিকে ধারণ করে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না, যেটা জার্মানি সহ ইউরোপের 16টা দেশে আছে। যে আপনি যেই হলোকস্ট, কেন যেই অপরাজনীতি, যেই আমরা হলোকস্ট নিয়ে একটা ছোট্ট বিরতিতে যাব, এরপরে এসে আমরা আপনার সাথে এই বিষয়ে কথা বলবো। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি ডক্টর নুজহাত চৌধুরী শম্পা। তার সাথে আমরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যুদ্ধোত্তর, যুদ্ধের সময় এবং যুদ্ধ পূর্ব সময় নিয়ে আমরা কথা বলছিলাম। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে এসে তার সাথে আবার কথা বলবো। ততক্ষণ আমাদের সাথে থাকুন।